ওকে, লাস্ট ক্লাস আমরা ডাইপোল বা ওই ইলেকট্রিক ডাইপোল বা ওই তড়িৎ দ্বিপোল বা দ্বিমেরু দেখছিলাম। ওইটার থিওরি জিনিসগুলা দেখছি। ম্যাথ এখনো করিনি। আমরা ম্যাথ আরেকটু কয়েকটা টপিক শেষ করে, থিওরিটিক্যাল টপিক শেষ করে তারপরে দেখব। আজকে আমরা ধারক নিয়ে পড়ব। ধারক এমনি আমরা 9-10 এ একটু পড়ে আসছিলাম। যে 9-10 এ ছিল যে আ মা সমান্তরাল ২ টা পাত, ধাতব পাত সেটা কাছাকাছি রেখে তার মধ্যে কোনো একটা অন্তরক পদার্থ বলতে সেখানে বায়ু থাকতে পারে অথবা অন্য কোনো অন্তরক পদার্থ, অপরিবাহী পদার্থ থাকতে পারে। সেগুলা রেখে এটার মধ্যে চার্জ সঞ্চয় করে রাখার কৌশলটাকে আমরা ধারক বলতাম। তো আমরা এখানে সেই ধারক নিয়েই একটু দেখব। তো আর একই সাথে এই ধারকের যেমন রোধের আমরা যেমন শ্রেণী সমবায়, সমান্তরাল সংযোগ এরকম পড়ে আসছিলাম। তো ধারককেও ওভাবে আমরা শ্রেণীতে যুক্ত করতে পারি, সমান্তরালে যুক্ত করতে পারি। সেগুলো নিয়েও দেখব। আর এই পোরশনটা থেকে বেশ আ ভালোই ম্যাথ আসে আরকি। ওকে, তাইলে শুরু করতেছি। ফার্স্টে পরিবাহী যেকোনো একটা পরিবাহীর ধারকত্ব বলতে আমরা কি বুঝি সেটা দেখাচ্ছি। পরিবাহীর ধারকত্ব। ধারকত্ব বলতে বা ক্যাপাসিট্যান্স বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে একটা আ বস্তুকে আমরা চার্জিত করলাম। চার্জিত করলে এর মধ্যে বিভব সৃষ্টি হয়। আমরা জানি যে একটা বস্তুকে চার্জিত করলে এর মধ্যে একটা বিভব সৃষ্টি হয়। তো আ একটা বস্তুর আ বিভব প্রতি একক বাড়াইতে একটা বস্তুর বিভব আমি ১ ভোল্ট করে বাড়াবো। এজন্য ওই বস্তুর মধ্যে যে পরিমাণ চার্জ দিলে এর বিভবটা ১ ভোল্ট হবে বা এর বিভব একক হবে সেই আ চার্জের পরিমাণটাকে বা সেইটাকে আমরা তার ধারকত্ব বলব বা ক্যাপাসিট্যান্স বলব। সো আমি নরমালি আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে কোন পরিবাহীর বিভব ১ বা প্রতি একক বাড়াতে প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন। আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। তার মানে বিভব হচ্ছে আমরা এক প্রতি একক বাড়াবো। তার মানে একটা চার্জিত বস্তুকে এটা একটা গোলক, ধাতব গোলক। তো আমরা এটাকে চার্জিত করলাম। তো এটার মধ্যে কিউ পরিমাণ চার্জ দেওয়ার ফলে এইটার বিভব এখন ভি হইল, হ্যাঁ? তো তাইলে এর ধারকত্বটা কত সেটা আমরা এই সংজ্ঞা থেকে যদি বলি যে আহ ১ একক বাড়াইতে যে পরিমাণ চার্জ লাগছে তাইলে ভি বিভব সৃষ্টি করতে আমার চার্জের দরকার হইছে কিউ। তার মানে একক বিভব সৃষ্টি করতে চার্জের দরকার হইছে কিউ/ভি, ঐকিক নিয়ম। ওকে? এইটাকে আমরা বলতেছি এর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, যেটাকে আমরা সি দিয়ে দেখাচ্ছি। 9 টের পড়ে আসছিলাম, এইটার এককটা ছিল ফ্যারাডে বা ফ্যারাড, যেটাই বলি না কেন এফ দিয়ে দেখাই। তো এটাকে কখনো ওই যে মাইক্রো ফ্যারাডে বা মিলি ফ্যারাডে এভাবেও দিতে পারে। তো এখন কথা হচ্ছে যে আমরা তার মানে একেক বস্তুর আ ধারকত্ব একেক রকম হবে। যে তার মধ্যে কি পরিমাণ চার্জ দিলে এটার বিভব একক করে বাড়তিছে। তো আমরা এখন একটা গোলাকার পরিবাহী ফাঁপা গোলকের ক্ষেত্রে তার ধারকত্বটা আ আ রাশিমালাটা কিরকম হবে বা সেটা কিসের উপরে নির্ভর করবে? একটা যদি ফাঁপা গোলক নেই, সেটার ধারকত্বটা কিসের উপর নির্ভর করবে? সেটার একটা ছোট্ট আ রাশিমালা দেখব। এটা খ নাম্বারের জন্য আসে। তাইলে পরের টপিকটা হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব। গোলাকার পরিবাহীর ধারকত্ব। তো আমরা একটা R ব্যাসার্ধের ফাঁপা গোলক নিচ্ছি। R ব্যাসার্ধের ফাঁপা গোলক নিচ্ছি। তো এই গোলকের মধ্যে এটাকে চার্জিত করছি। Q পরিমাণ চার্জ দেওয়া হইছে এটাকে।
প্লাস কিউ পরিমাণ চার্জ দেওয়াতে এটার বিভবটা হয়েছে ভি। তো এখন আমরা এটার ধারকত্ব সি ইকুয়ালস টু লিখতে পারি কিউ বাই ভি। আবার আমরা গোলকের একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে বলে আসছিলাম যে এর পৃষ্ঠে যে চার্জগুলা থাকে সেগুলা থেকে যে বলরেখাটা বের হয়, এই চার্জগুলাকে যদি আমি কেন্দ্রে এনে চিন্তা করি যে সবগুলা চার্জ কেন্দ্রের মধ্যে আছে, কেন্দ্র ওই পরিমাণ চার্জ রাখলে সেই একই টাইপের বলরেখা বের হয়ে আসে। তো আমরা সেই হিসাবে আমরা এটা আগে দেখে আসছিলাম, সো এটা নিয়ে আর ডিটেলস কোনো আলোচনা করতেছি না, পিছনে যেহেতু এটা বলছি আমরা। আই মিন এই পৃষ্ঠে চার্জ থাকলে যেভাবে বলরেখা বের হয়ে আসে এখান থেকে, ওই একই পরিমাণ চার্জকে যদি আমি এই বিন্দুতে রাখি একই রকম বলরেখা আসবে। তো সেইটা হিসাবে ধরে আমরা এর পৃষ্ঠে বিভব ভি ইকুয়ালস টু বের করছিলাম, যে গোলাকার পৃষ্ঠের বিভব ভি ইকুয়ালস টু বাই পরিবাহীটার বিভব বাই গোলকের বিভবটা ভি ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ব্যাসার্ধের সমান কিউ বাই আর। আচ্ছা, এখানে কিউটা হচ্ছে এই যে এইখানে যে পরিমাণ চার্জ দেওয়া হয়েছে। ওকে, তো তাই যদি হয় সেটাকে যদি আমি এখানে বসাই দিই, তাইলে সি ইকুয়ালস টু আসতেছে কিউ ডিভাইডেড বাই 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। সো এখানে কিউ কিউ কাটা যাচ্ছে আর এই 4 পাই এপসাইলন নট আর উপরে চলে যাচ্ছে, তো 4 পাই এপসাইলন নট আর। তাহলে যেহেতু 4 পাই এপসাইলন নট এটা একটা কনস্ট্যান্ট, তার মানে একটা ফাঁপা গোলকের ধারকত্ব এর ব্যাসার্ধের সমানুপাতিক। তো সুতরাং আমরা এই ক্ষেত্রে লিখতে পারি সি ইজ প্রপোর্শনাল টু আর। কখন? একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে এর ব্যাসার্ধ যত বড় হবে, মানে গোলকের আকৃতি যত বড় হবে, তার ধারকত্ব তত বেশি হবে। এইটা খ নাম্বারের জন্য আসে, যেহেতু এটা কনস্ট্যান্ট। সবাই এটুকু বুঝছিস? ওকে, এরপর হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধারক, মানে ওই যে দুইটা প্লেট 9-10 যেটা দেখে আসছিলাম, ধাতব প্লেট পাশাপাশি রেখে যে আমরা ধারক তৈরি করতাম। অ্যাকচুয়ালি ধারকটির কাজটা কি এটা একটু মনে করাই দিই, বা ধারক আমরা কিভাবে তৈরি করতাম সেটা একটু মনে করাই দিই। মুসলাম, আমরা যদি একটা ব্যাটারির প্লাস মাইনাস পোল এটার সাথে দুইটা প্লেট যুক্ত করে দিলাম। ওকে, তো আমি দুইটা প্লেট, ধাতব প্লেট পাশাপাশি, আর মাঝখানে অন্তরক পদার্থ, এখানে অন্তরক পদার্থ হিসেবে বাতাস আছে, আমরা অন্য কিছু রাখতে পারতাম, সামনে আমরা ওটা আবার দেখব। এটা যদি রাখি, আমরা জানি যে একটা ধাতুর মধ্যে, আচ্ছা এটা টপিকটা হচ্ছে সমান্তরাল পাত ধারক অথবা প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলে। ওকে, তো আমরা কি জানি যে ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। তো এই পজিটিভ পোলটা এই ধাতুর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেগুলোকে এই পাশে টেনে নিয়ে আসবে। এর ফলে এইটা এই পাতটা আস্তে আস্তে পজিটিভ হওয়া শুরু করবে। তো এটা পুরোটা পজিটিভ হয়ে যাবে। আর এইখান থেকে ওর ও তো অনর্মালি চার্জহীন নিউট্রাল, সো এইখানে যেহেতু এই নেগেটিভ পোলে যেহেতু ঋণাত্মক বা ইলেকট্রন বেশি, সো ইলেকট্রনগুলো ওই পাতে চলে যাবে। তো এই পাতে ঠিক সমান সংখ্যক নেগেটিভ চার্জ আসবে, দুই পাতে সমান সংখ্যক আসবে। ওকে, আচ্ছা যা হোক, মোটামুটি আমি সমান দিছি কিনা, একটা দুইটা বেশি হয়ে যেতে পারে, যা হোক। তো এইখানে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয়, এই সাইডে মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা হবে। এটা কতক্ষণ চলবে? যতক্ষণ না এইটার যে বিভব, এইটার বিভব যদি ভি হয় আর এই দুই পাতের মধ্যবর্তী বিভব না সমান হচ্ছে, সমান হয়ে গেলে আর চলবে না, এটা বন্ধ হয়ে যাবে। তো এরপর আমরা যদি এখন এই ব্যাপারটাকে এভাবে আঁকতেছি, এই জিনিসটাকে আমি এখানে দেখাচ্ছি আবার, যে আমরা এরকম করে ফেলি। এটা হচ্ছে ব্যাটারি সাইন, এটা ধারকের সাইন। ধারকের সাইনের মধ্যে দুইটা দাগই সমান হইতো। হ্যাঁ, তো এইখানে আরেকটা কাজ করলাম আমি, যে এখানে একটা সুইচ আছে,
এই সুইচটা ফার্স্টে এটাকে চার্জিত করলাম, মানে এরকম করে ফেললাম। তারপরে এই সুইচটাকে আমি, বা এইখানে যে সুইচ ছিল, ধর এখন সুইচটা অন করা ছিল, এখন আমি সুইচটা অফ করে দিছি, মানে আর এটার সাথে কানেকশন নাই। এখন এই ধারকের এইদিকে, এই ধারকের দুইটা পাতের সাথে যদি আমি এখানে একটা লাইট অ্যাড করে দেই, তাহলে এই লাইটটা জ্বলা শুরু করবে, কারণ এই ধারকটার তখন এই পাতটা পজিটিভ হয়ে আছে, এই পাতটা নেগেটিভ হয়ে আছে। সো এই নেগেটিভ থেকে ইলেকট্রনগুলো এই পজিটিভে আসা শুরু করবে, তার মানে এখান দিয়ে তখন কারেন্ট ফ্লো হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো এইটা আবার কন্টিনিউয়াস চলবে না, কিন্তু এটা একটু পরে আবার অফ হয়ে যাবে। সরি, নেগেটিভ, এই দিক থেকে নেগেটিভ যাবে, তো তাহলে কারেন্টের দিকটা অপোজিট হবে, এদিকে আসবে। ওকে, সেটা আমাদের মাথা ব্যথা না। আমাদের ব্যাপারটা হচ্ছে, তাইলে আমরা যদি এই কানেকশনটা আবার খুলে দিই, তাহলে এই দুইটা পাত এবার একটা ব্যাটারি হিসেবে কাজ করতে পারবে। এইখান থেকে ইলেকট্রনগুলো ফ্লো হয়ে আবার এই পজিটিভ পাতের দিকে আসা শুরু করবে, তার মানে ওই লাইটটা জ্বলবে। তার মানে ধারক কি করতে পারে, ধারকটা চার্জ সঞ্চয় করে রাখতে পারে, কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস চলবে না। একটু পরে যখন সব মাইনাস গুলো আবার এদিকে চলে আসবে, আবার লাইটটা অফ হয়ে যাবে, তখন আবার আমার কি করা লাগবে, ধর আমরা এইখানে আবার একটা, এইখানেও ধর এরকম আরেকটা সুইচ আছে, তো আমরা এই কানেকশনটা তখন খুলে দিলাম, খুলে দিয়ে আবার এইটা অন করে দিলাম, এই কানেকশন খুলে দিয়ে এইটা আবার অন করে দিলাম, তাহলে আবার এটা চার্জ হবে, আবার এটা অফ করে দিব, ওই কানেকশন অন করে দিব, আবার লাইট জ্বলবে। মানে ব্যাপারটা মোবাইলের ব্যাপারটা চিন্তা করতে পারি, আমরা একবার চার্জ দিয়ে সেটাকে ইউজ করতেছি, তখন ডিসচার্জ হচ্ছে, পরে আবার চার্জ দিচ্ছি, এরকম ব্যাপারটা। সবাই কি বুঝছিস এইটুক? আবির, বুঝছিস? আচ্ছা, আবার বলতেছি একটু শোন। আহ, প্রথমে আমরা কি করলাম, প্রথমে এই কানেকশনটা অফ, অন করে দিলাম। এখন ধর ওই কানেকশন অফ, এইটাকে অন করে দিলাম। তো এখন আস্তে আস্তে এই পাতটা পজিটিভ আর এই পাতটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে এখানে একটা ব্যাটারি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এই ব্যাটারি সুইচ খুলে দিলাম, এইটাকে আবার অন করে দিলাম, তাহলে এখন এইটা দিয়ে এই বিদ্যুৎ চলবে, মানে আর কি এইখানে লাইটটা জ্বলবে। তার মানে আমি ধর এরকম ব্যাপার, যে আমাদের মোবাইলের কথাই যদি চিন্তা করি, প্রথমে ওই যে চার্জ দিয়ে নিলাম, চার্জ দিয়ে তারপরে আমি কানেকশন থেকে খুলে এনে তারপর ওটাকে ইউজ করতেছি, এরকম একটা অবস্থা। তারপরে আবার যখন সবগুলা মাইনাস এইদিকে চলে আসলো, তাহলে অফ হয়ে গেল, তারপরে আবার আমি এই জিনিসটাকে আবার এই সার্কিটের সাথে অন করে দিলাম, তাহলে আবার সেটা চার্জিত হবে, আবার সেটাকে আমি ইউজ করতে পারবো। এবার বোঝা গেছে? আচ্ছা, ঐশী, বুঝছিস? আবির, বুঝছিস? আচ্ছা, এখনো হালকা পাতলা কি জন্য? আচ্ছা, ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, আহ এই ক্ষেত্রে এইখানে কিন্তু বলরেখা সৃষ্টি হবে, এই যে প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে এই যে ধারকের যে মধ্যবর্তী ফাঁকা স্থান, সেখানে তড়িৎ বলরেখা থাকবে প্লাস থেকে মাইনাসের দিকে। তার মানে ওখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, যেটাকে আমি ই দিয়ে দেখাচ্ছি, ওইটার মাঝখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে ই। ওকে, আর যে আহ, সমান্তরাল পাত দুইটা ইউজ করছি, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল, মানে এগুলা তো প্লেট, এরকম দুইটা প্লেট পাশাপাশি, অ্যাকচুয়ালি এরকম দুইটা প্লেট পাশাপাশি, এই প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। আর মধ্যবর্তী দূরত্ব যেটা, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি। প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল হচ্ছে এ, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি। আর এই যে এখানে মাঝখানে যে মাধ্যম, এখানে বায়ু মাধ্যম, তো ওই বায়ু মাধ্যমের ভেদন যোগ্যতা যেটা, সেটা ধর আমরা ধরলাম এপসাইলন নট, মানে সবসময় আমরা এপসাইলন নটই ধরি। আর এখানে কিন্তু বলরেখা আছে, বলরেখা হচ্ছে এইটা, যদি আমি প্লাস ধরি, ওটাকে যদি মাইনাস ধরি, তাহলে এই জায়গায় যে বলরেখাগুলো আছে, সেই বলরেখা, এটাকে আমি তড়িৎ ক্ষেত্রটাকে ই দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু মাঝখানে ই। ওকে, তাইলে এই পুরা ব্যাপারটা থেকে আমি এখন একটা, আর হচ্ছে এদের মধ্যবর্তী বিভবটা হচ্ছে, দুই পাতের মধ্যবর্তী বিভব ভি। কারো কোনো কোশ্চেন থাকলে বলিস। আর প্রত্যেকটা পাতের মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে, তাহলে আমরা এই ধারকটার ধারকত্ব নির্ণয় করতে চাচ্ছি এখন। তো ধারকত্ব ইকুয়ালস টু, একটু আগে পড়ে আসছি, সি ইকুয়ালস টু কিউ বাই ভি।
তো আবার আমরা আরো কিছু জিনিস জানি, আমরা আগে পড়ে আসছি। এই পাতের মধ্যে যে চার্জগুলো জমা হয়েছে তারা এ ক্ষেত্রফলের মধ্যে জমা হয়েছে। তো আমরা ওই একটা পড়ে আসছিলাম, সিগমা চার্জ ঘনত্ব বলে একটা ব্যাপার ছিল, সিগমা, যেটাকে আমরা কিউ বাই এ বলতাম, যে একক ক্ষেত্রফলে কতখানি চার্জ আছে সেটা প্রতি একক ক্ষেত্রফলে চার্জ, সেটাকে আমরা চার্জ ঘনত্ব বলতাম। তার মানে এইটা ধরে নিলাম যে এই প্রত্যেকটা পাতের যে চার্জ ঘনত্ব সেটা সিগমা। এই সিগমাকে আবার এভাবে লেখা যাইতো, সিগমাকে আবার লেখা যাইতো এপসাইলন নট ই। ওকে, এভাবে লেখা যায়। তো আমরা দুইটা প্রুফ করে আসছিলাম। তো তাইলে এখানে ই হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের মান। তো আমরা এই জিনিসগুলোকে ইউজ করে এখন এইখানে আচ্ছা আরো একটা ব্যাপার ছিল, বিভবের সাথে ভি ইকুয়ালস টু তড়িৎ ক্ষেত্র আর ওই যে মধ্যবর্তী দূরত্ব। ওকে, তার মানে পাতের এইখান থেকে এইখানে একটা চার্জ সরাইতে, এই যে দুইটা পাতের বিভব পার্থক্য হচ্ছে ভি, মধ্যবর্তী দূরত্ব ডি, এই বিন্দু থেকে ওই বিন্দুতে সরাইতে আমার যে কাজ করা লাগবে সেটা হচ্ছে বল ইন্টু সরণ। বিভব একটা কাজ ছিল, এই যে বল, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ তীব্রতা, এটা একটা বল, আর সরণ হচ্ছে ডি, ভি ইকুয়ালস টু ইডি। ওকে, তাইলে এই কয়েকটা সূত্র আমরা জানি। তো এই জিনিসগুলোকে আমরা এখানে একটু ইউজ করে ফেলি। তো এইখানে যদি আমরা বসাই তাহলে কিরকম আসতেছি একটু দেখি, যে কিউ সমান সমান আমরা তাহলে লিখতে পারি হচ্ছে আহ ওকে, কিউ ইকুয়ালস টু লিখতে পারি সিগমা এ, এখান থেকে লিখতে পারি সিগমা এ, আর ভি ইকুয়ালস টু লিখতে পারি ইডি। এই যে কিউ ইকুয়ালস টু লিখলাম সিগমা এ, আর ভি ইকুয়ালস টু লিখলাম ইডি। আচ্ছা, আবার সিগমা সমান সমান লেখা যায় এপসাইলন নট ই, এপসাইলন নট ই, আর হচ্ছে এ, আর নিচে হচ্ছে ই ডি। তাহলে এইখান থেকে ই আর ই কাটাকাটি গেলে আমার জাস্ট এটা আসতেছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। ওকে, তার মানে একটা ধারকের, সমান্তরাল পাত ধারকের, তো এটাকে আমি একটু এভাবে লিখবো, কেন এভাবে লিখবো বলতেছি মনে রাখার জন্য, এ এপসাইলন নট ডি, মানে একটা সমান্তরাল পাত যদি দেওয়া থাকে, সমান্তরাল পাত ধারক যদি দেওয়া থাকে, তার ধারকত্ব যদি নির্ণয় করতে বলে, আমার লাগবে ওই পাতের প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল, লাগবে মাঝখানে যে মিডিয়ামটা আছে, সেটা বায়ু হইতে পারে, অন্য কিছু হইতে পারে, এখানে বায়ু ইউজ করছি দেখে আমার এখানে আসছে হচ্ছে এপসাইলন নট। আর যদি বায়ু না হয় অন্য কোনো মাধ্যম হইতো, সাথে একটা কে গুণ হইতো, একটু পরে ওটা লিখে দিব। আর মাঝখানে ওই পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা জানলেই আমি ধারকত্ব বের করে ফেলতে পারতেছি। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটুক নিয়ে কারো কোনো? ওকে, তাহলে এখন এই সূত্রটা মনে রাখার একটা ওয়ে, সেটা হচ্ছে কবে আসবে ঈদের দিন। ওকে, কবে আসবে ঈদের দিন। এখন কথা হচ্ছে, এজন্য আমি একটু ঢং করে লিখছি ওটাকে। আর এটা যদি মাঝখানে বায়ু না থেকে অন্য কোনো মাধ্যম থাকে, তাইলে জাস্ট চেঞ্জ হবে এখানে, যে সি ইকুয়ালস টু এ এপসাইলন নট, সাথে একটা কে চলে আসবে, ওই যে ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক যেটা বলতাম, ডিভাইডেড বাই ডি। তো আমরা এই সূত্রটাকে মনে রাখবো। এটা তাহলে কিসের সূত্র বের করলাম? এটা বের করলাম যদি সমান্তরাল পাত ধারক দেওয়া থাকে তার ধারকত্ব নির্ণয় করার সূত্র। ওকে, এখন আমরা ধারককে আহ কয়েকটা টাইপের সংযোগে যুক্ত করতে পারি, ওই দুইটা টাইপের, একটা শ্রেণী সংযোগ আর একটা সমান্তরাল সংযোগ। তো কোন ক্ষেত্রে কিরকম ধারকত্ব বাড়বে না কমবে, বা কিরকম করে তুল্য ধারকত্ব নির্ণয় করব, সেই ব্যাপারটা এবার আমরা দেখতেছি। বুঝলাম? এবার হচ্ছে ধারকের ধারকের সমবায়।
বা সন্নিবেশ যেটাই বলি না কেন, বা ধারকের সংযোগও বলা যায়, শ্রেণী সংযোগ, ধারকের সংযোগ। তো প্রথমটা হচ্ছে শ্রেণী সংযোগ, শ্রেণী সংযোগ। তো আমরা শ্রেণী সংযোগে কি করতেছি, পরপর কয়েকটা ধারককে শ্রেণীতে যুক্ত করি ফার্স্টে। তাহলে ধর এই ব্যাটারি, এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক, এরকম একাধিক অনেকগুলো ধারক আমরা অ্যাড করতে পারি। তো আমি আপাতত 3টা দিয়ে দেখাইলাম। তো প্রত্যেকটা ধারকের ধারকত্ব আলাদা আলাদা। এটার ধর C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তো আমরা 9-10 এর রোধের ক্ষেত্রে একটা ব্যাপার পড়ে আসছিলাম যে কারেন্ট কিন্তু এখানে যতগুলা ডিভাইসে আমি রাখি না কেন সিরিজে, সবগুলোর মধ্যে দিয়ে সমান পরিমাণ কারেন্ট যাবে, আই এর মান সেম ছিল। তো এখানেও ব্যাপারটা সেম হবে, যেহেতু সবার মধ্যে দিয়ে সেম পরিমাণ আই যাবে। বা প্রথমে এই প্লাসটা কি করবে, এই যে এই প্লাসটা এই সাইড থেকে ইলেকট্রনগুলোকে টেনে এনে এইটাকে প্লাস বানায় ফেলবে, এরকম একটা ব্যাপার। তারপর ওইটা মাইনাস হবে এরকম, তারপরে আবেশ প্রক্রিয়ায় বাকিগুলা। অথবা ওভাবে না চিন্তা করে আমরা এভাবে চিন্তা করি যে সবগুলোর মধ্যে দিয়ে সমান পরিমাণ চার্জ যাবে, কারণ যতগুলা যন্ত্রই এখানে থাকুক না কেন, 9-10 পরে আসছিলাম, সিরিজে থাকলে তাদের মধ্যে দিয়ে সমান পরিমাণ কারেন্ট যায়। তার মানে কিউ সবার মধ্যে দিয়ে সেম হবে, সবগুলোর মধ্যে দিয়ে কিউ এর মানটা সেম হবে। তার মানে এখন ব্যাপারটা এরকম হবে যে এই পাতে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ জমে, এইখানে তাহলে মাইনাস কিউ, এইটাই যদি প্লাস কিউ হয়, এটাই মাইনাস কিউ, প্লাস কিউ, মাইনাস কিউ, সবগুলাতে সমান পরিমাণ চার্জ জমবে, কিউ এর মান সবগুলাতে সমান হবে। তার মানে যতগুলা ধারকে আমি সিরিজে রাখি না কেন, কিউ সেম হবে। তো নোট আকারে এটা লিখে রাখতে পারি যে এক্ষেত্রে কিউ সেম, বাট ডিফারেন্ট ডিফারেন্ট বিভব হবে, বিভব কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। কারণ আমাদের চার্জ একটু আগে পরে আসছি যে কিউ বা ওই যে সি ইকুয়ালস টু ছিল কিউ বাই ভি। যদি কিউ সেম থাকে, ভি অবশ্যই একটা আরেকটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে যার এই ক্ষেত্রে অবশ্যই বিভব পার্থক্য আলাদা হবে যে কোনো একটা সেম হইলে। ওকে, তাইলে এই দুই পাতের মধ্যবর্তী বিভব বা এই দুই ধারকের দুই প্রান্তের বিভব, এটা যদি V1 হয়, এটাকে যদি আমরা V2 বলি, আর এটাকে যদি আমরা V3 বলি, তো এই ক্ষেত্রে কিউ সেম, ভি ডিফারেন্ট বা ভিন্ন, বিভব ভিন্ন। 9-10 এর বেসিকটাই রোধের মধ্যে যে অবস্থা, এরাও কিন্তু একটা রোধ হিসেবেই কাজ করতেছে। ওকে, তাইলে এইবার আমাদের সেই 9-10 এর বেসিকে আবার অ্যাপ্লাই করি যে একটা বর্তনীতে পরপর শ্রেণী সংযোগে যতগুলা রোধই যুক্ত থাকুক না কেন, সবগুলার মোট বিভব, মানে সবগুলার বিভবের যোগফল মোট বিভবের সমান হইতো। তার মানে এখানে ভি ইকুয়ালস টু হবে V1 প্লাস V2 প্লাস V3, ভি ইকুয়ালস টু হবে V1 প্লাস V2 প্লাস V3। তো এখন আমরা যদি এই সবগুলা ধারকের পরিবর্তে একটা ধারক এখানে অ্যাড করে দিতাম, সবগুলা ধারকের পরিবর্তে যদি একটা ধারক অ্যাড করে দিই, মানে যেটাকে আমরা তুল্য ধারক বলতেছি, সবগুলাকে সরাই দিয়ে এখানে ওই একটা, তিনটার পরিবর্তে যদি ওই একটা বসাই দিতাম, যাতে কিউ সেম থাকতো, মানে বর্তমানীতে মোট চার্জের পরিমাণ সেম, এবং এই দুইটার বিভব পার্থক্য ভি থাকতো, আর তখন তার যে ওই নতুন ধারকটার তুল্য ধারকত্ব যদি সি হইতো, তাহলে সেক্ষেত্রে আমরা এই দ্বিতীয় চিত্রের জন্য এই ভি সমান সমান লিখতে পারি, এই যে ভি কস্ট হচ্ছে সি, মানে কিউ বাই সি, ভি কস্ট হচ্ছে কিউ বাই সি। তো আমি এইটা হচ্ছে মোট বিভবটা, এই যে এইটার এই চিত্রের জন্য লিখতেছি কিউ বাই সি, এটা হচ্ছে ওই তুল্য ধারকের ধারকত্ব। এই V1 সেটা হচ্ছে কিউ বাই C1,
V2 সেটা হচ্ছে Q বাই C2, আর এটা হচ্ছে Q বাই C3। তার মানে এই ক্ষেত্রে আমাদের লাস্টের লাইনটা যেটা দাঁড়াচ্ছে, সবগুলার থেকে কিউ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আসতেছে হচ্ছে 1/c = 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, এরকম চলবে। তার মানে আমাদের সেই সমান্তরাল রোধের জন্য যে তুল্য রোধের সূত্রটা ছিল, এটাকে আমরা শ্রেণী সংযোগের মধ্যে পাইলাম। তো আমরা এই সিটাকে সিএস দিয়ে দেখাইলাম, মানে ওই যে আর এস আর পি যেমন আমরা দেখাইতাম শ্রেণীর জন্য, সিরিজের জন্য। তো এটাকে আমি সিএস দিয়ে দেখাইলাম, তাহলে এটাকে আমি সিএস বলতেছি। তার মানে কতগুলা ধারককে পরপর শ্রেণীতে যোগ করলে তুল্য ধারকত্ব, সেটা বিপরীত রাশি হবে প্রত্যেকটা ধারকের ধারকত্বের বিপরীত রাশির যোগফলের সমষ্টির সমান। ওই 19 বেসিক। এগুলো ওভাবে এখন সংজ্ঞা টঙ্গা ওরকম আকারে কিছুই আসবে না, জাস্ট আমাদের ম্যাথ করতে গিয়ে লাগবে। বাট খালি মনে রাখা লাগবে ওখানে 9-10-এ যেটা ওই যে রোধের সমান্তরালের জন্য যে সূত্রটা ছিল, সমান্তরাল রোধের জন্য, সমান্তরাল সংযোগের জন্য, এটা এখানে সিরিজের জন্য, আই মিন ধারকত্বের ক্ষেত্রে ওইটা শেপটা সিরিজ সংযোগের জন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু বলবি আবির? হ্যাঁ, এটা উল্টা। আচ্ছা, এইবার আমরা ইয়াতে চলে যাই, সমান্তরালে চলে যাই। তো বুঝাই যাচ্ছে সমান্তরাল আসবে ওই যে সিরিজের মতো যেটা ছিল। তাইলে 2 নাম্বার হচ্ছে সমান্তরাল সংযোগ। তো এবার আমরা এই তিনটা ধারককে সমান্তরালে যুক্ত করি। তো এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা ধারক, তিনটা ধারককে আমরা ব্যাটারির সাথে সমান্তরালে যুক্ত করতেছি। ব্যাটারির বিভব পার্থক্য হচ্ছে ভি, আর প্রত্যেকটা ধারকের ধারকত্ব আলাদা আলাদা। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। এইবার প্রত্যেকটা আমরা জানি কি সমান্তরালে থাকলে কারেন্ট ভাগ হয়ে যায়। এখানে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট যাবে, তার মানে এখানে জমা হওয়া চার্জের পরিমাণও ডিফারেন্ট হবে। তাইলে ধরলাম এই পাতের মধ্যে +Q1 আর এই সাইডে -Q1 পরিমাণ চার্জ জমা হয়েছে, এইখানে +Q2, এই সাইডে -Q2 পরিমাণ চার্জ জমা হয়েছে, আর এইখানে +Q3, এখানে -Q3 পরিমাণ চার্জ জমা হয়েছে। আগের বার তাদের মধ্যে কিউ সেম ছিল, ভি ডিফারেন্ট ছিল। এইবার তাদের ভি সেম, এই সবগুলার বিভব পার্থক্য কিন্তু সেম। সবগুলা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, যেটাকে আমি উপরে দেখাচ্ছি, যে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য সবার সেম ভি, যেহেতু ব্যাট। তো নোট আকারে লিখে রাখতে পারিস যে এক্ষেত্রে ভি, ভি সেম, কিউ ভিন্ন। ওকে, চার্জ ভিন্ন ভিন্ন জমা হচ্ছে। আচ্ছা, তাইলে এখন এই তিনটাকে সরাই দিয়ে যদি আমি ওই যে একটা এনে ফেলি, তো এইটার যে ধারকত্ব সেটাকে আমরা এবার সিপি দিয়ে দেখাইলাম। তাই যদি হয় আমরা ওই সিপিটার সাথে এগুলার তুলনা করব, যে C1 C2-র সাথে সিপির তুলনা করব। তাহলে এবার যেহেতু চার্জ ভাগ হয়ে গেছে, তো কিউ পরিমাণ চার্জ ভাগ হয়ে Q1 Q2 Q3 হয়ে গেছে। ওকে, কিউ পরিমাণ চার্জ ভাগ হয়ে গেছে, এই যে এই টোটাল চার্জটা কিউ। তাইলে আমরা এখানে লিখতে পারি যে কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3, এই তিনটার যোগফল। এখানে কিউ পরিমাণ চার্জ আসছে ছিল, সেটা ভাগ হয়ে গেছে, মানে আই পরিমাণ কারেন্ট এসে I1 I2 I3 যেরকম হইতো। তাইলে এইটার জন্য লিখতে পারি কিউ ইকুয়ালস টু হচ্ছে সিভি, তাহলে এটার জন্য লিখতে পারি সিপি ভি। এটার জন্য লিখতে পারি, সবার জন্য বিভব যেহেতু সেম, এটার জন্য লিখতে পারি C1 ভি
এটার জন্য C2V C3V আমরা সূত্র ইউজ করলাম। C ইকুয়ালস টু কিউ বাই ভি ছিল, তো কিউ ইকুয়ালস টু হবে CV, তো সেই সূত্র ইউজ করলাম। সবগুলা থেকে যদি আমরা ভি বাদ দিয়ে দিই, লাস্টে আমাদের যে রাশিটা দাঁড়াচ্ছে সিপি ইকুয়ালস টু আসতেছে C1 প্লাস C2 প্লাস C3। এই হচ্ছে আমাদের সিরিজের ক্ষেত্রে, সরি সমান্তরালের ক্ষেত্রে। তার মানে কয়েকটা ধারককে আমরা যদি প্যারালালি যুক্ত করি, তাহলে তাদের মোট ধারকত্ব মানে তুল্য ধারকত্বটা হবে সবগুলা ধারকের মোট সবগুলা ধারকের আলাদা আলাদা যে আহ, ধারকত্বের মান তার যোগফলের সমষ্টির সমান। ওকে, তাহলে আমাদের জাস্ট সূত্রটা লাগবে আর কি, কারণ এগুলো প্রুফ আকারে আসবে না ওরকম। তো আমরা এখন এইটাকে ইউজ করে ম্যাথের জন্য এই যে একটু আগে যে সমান্তরাল পাত ধারক ইউজ করলাম, সেখানে একটু ইয়া করে দিতে পারে, যে মাঝখানে ওই যে অন্য একটা মাধ্যম অ্যাড করে দিতে পারে। সেই ক্ষেত্রে কিভাবে আমাদের সূত্রটা আসবে সেটা একটু আমি করাই দিচ্ছি। তার আগে আমরা একটু আরেকবার জয়েন দিই। ওকে, আমাদের পরের যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে এই আহ, একটা সমান্তরাল পাত ধারকের মধ্যেই ওই যে মাঝখানে যদি আমরা অন্য কোনো পরিবাহক এই যে অন্তরক পদার্থ বা কুপরিবাহী পদার্থ বা অপরিবাহক এনে যদি রাখি, ওখানে অপরিবাহী পদার্থ এনে রাখি, তখন তার ধারকত্বটা কিভাবে চেঞ্জ হবে বা সূত্রটার কিভাবে চেঞ্জ হবে সেটা একটু দেখি। এরকম ম্যাথের ক্ষেত্রে প্রায় বলে দেয়, ধর এরকম বললো যে তাহলে আমরা এভাবে ইয়াটা করি যে মাঝখানে যে আমরা একটা অপরিবাহী পদার্থ নিয়ে আসি বা অন্তরক পদার্থ আনি, সেটাকে ডাই ইলেকট্রিক বলা হয়। তো এইটা দিয়ে দিচ্ছি যে ডাই ডাই ইলেকট্রিক ইলেকট্রিক ফলক যুক্ত, ফলক বলতে যে কোনো একটা খণ্ড যুক্ত আর কি, ডাই ইলেকট্রিক ফলক যুক্ত সমান্তরাল পাত ধারক। তো এবার আমরা একটা ধারক নিলাম, এই ধারকটার মধ্যে এখানে বায়ু, তো এটার যে দুইটা পাত, সেই পাতের মধ্যবর্তী দূরত্ব, এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ, এখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ, ধর এটার পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আর এইখানে যে প্রত্যেকটা পাত আছে সেই পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। ওকে, পাতের ক্ষেত্রফল ওই আগেরটার মতোই, ক্ষেত্রফল এ। এখন আমরা এটার মধ্যে ঠিক আহ এইটার যে দৈর্ঘ্য বা এটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সমান বা এই পুরা জায়গাটার মধ্যে একটা পোর্শনে আমরা এরকম একটা অপরিবাহী পদার্থের টুকরা রেখে দিলাম, পুরা এইটার ক্ষেত্রফলের খণ্ডটা এখানে প্রবেশ করাই দিছে। ওকে, মানে তিনটা প্লেট, এটা কিন্তু এই প্লেট, এটা একটা প্লেট। ওকে, তিনটা প্লেট ওভাবে আছে, এবং এইটার পুরুত্বটা হচ্ছে, এটা তো ডি ছিল, এইটার পুরুত্বটা হচ্ছে টি। মানে এটা অন্য একটা মাধ্যম, সহজ কথায় এইটুক বায়ু, এটা অন্য একটা মাধ্যম। ওকে, তো প্লেট আকারেই থাকতে হবে এরকম কিছু না, এটা একটা কাঠের টুকরা রাখতে পারি ভিতরে। ওকে, তো এখন বা পানি হইতে পারে, ভিতরে পানি থাকতে পারে। তার মানে বায়ু মাধ্যম, পানি মাধ্যম, যে কোনো একটা অন্য একটা কাচের টুকরা থাকতে পারে, তো অন্য একটা মাধ্যম। তো এইটুকু হচ্ছে বায়ু। তো এইটুক যেহেতু বায়ু, এই জায়গাটুকুর কে এর মান হচ্ছে 1, আর এইটার যে তড়িৎ মধ্যমাঙ্ক, এটাকে ধরে নিলাম কে। তার মানে আমরা একটা কে তড়িৎ মাধ্যমাঙ্কের বা একটা মাধ্যম ভিতরে অ্যাড করছি, যে মাধ্যমটার পুরুত্ব হচ্ছে টি। তাইলে আহ, তার তড়িৎ মধ্যমাঙ্ক হচ্ছে কে। এখন এই পরিবাহীটার বা এই ধারকটার নতুন ধারকত্ব কত হবে সেটা বের করতে চাই। তো আমরা একটু আগে সমান্তরাল পাত ধারক পড়ে ফেলছি, তো আমরা একটু এই চিত্রটাকে আমরা এভাবে চিন্তা করে ফেলতে পারি। আমরা এই কাজ করতে পারি, ধর এইখানে এই চিত্রটাকে আমি এভাবে আঁকতেছি, এই খণ্ডটাকে ওইদিকে সরাই দিলাম, ওইদিকে যদি সরাই দেই, আমি বায়ু জায়গাটাকে এক পাশে করে ফেলতেছি, আর ওই বাকি মাধ্যম যেটা ছিল সেটাকে এক পাশে সরাই দিলাম।
তাতে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আগের জিনিসটাই আছে, এটাকে সরাই দিছি। এটাকে সরাই দিয়ে ব্যাপারটা কি করতে চাইছি, তাহলে এখানে আমরা পরপর দুইটা ধারক চিন্তা করতে পারি। এইটুক হচ্ছে বায়ু মাধ্যমের জন্য, এইটার ধারকত্ব C1, আর এই পরের যে ধারকটা সেইটার ধারকত্ব সেইটার হচ্ছে C2 হয়ে যাবে। ওইটা অন্য মাধ্যম, যেহেতু মাধ্যম চেঞ্জ হইলে। তার মানে আমি এই চিত্রটাকে এভাবে এঁকে যেটা আমি বুঝাইতে চাইলাম, যে এখানে আসলে দুইটা ধারক আছে, একটা পরপর শ্রেণীতে যুক্ত আছে তারা। কেউ না বুঝলে বলিস। আচ্ছা, তা আমি বলতেছি আবার, যে আমরা এখানে কি করছিলাম, প্রথমে যে আমাদের নর্মাল ধারক ছিল, সেই ধারকে মাঝখানে নর্মালি বায়ু থাকতো। ওকে, তো বায়ু থাকলে আমাদের এখানে যেহেতু বায়ু মাধ্যম, তো তখন তার একটা ধারকত্ব ছিল। তো মাধ্যম চেঞ্জ হয়ে গেলে ওই যে ই এর মান চেঞ্জ হয়ে যাবে, কারণ ই ইকুয়ালস টু এরকম ছিল, এই যে সিগমা ইকুয়ালস টু ছিল এপসাইলন নট ই। তার মানে এই যে ই এর মানটা ই সমান সমান আসতেছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, মানে এই যে এপসাইলন নটের উপর নির্ভর করে, বা এপসাইলনের উপর নির্ভর করে। এটা তো বায়ু মাধ্যমের জন্য ছিল, অন্য মাধ্যমের জন্য এটা চেঞ্জ হবে। তার মানে বায়ু মাধ্যমের জন্য ধারকত্ব যেরকম হবে, অন্য একটা মাধ্যম, ধর এইটুক হচ্ছে বায়ু, আর এইটুক ধর কাঠ, এরকম। ওকে, এই দুইটার জন্য, তার মানে আমার এখানে দুইটা ধারক অ্যাকচুয়ালি, একটা তৈরি করছি বায়ু মাধ্যম রেখে, আর একটা হচ্ছে কাঠ মাধ্যম রেখে, এরকম একটা অবস্থা। এটা কি বুঝতে পারতেছিস? তাহলে দুইটা ডিফারেন্ট মাধ্যম রাখছি। আচ্ছা, তাইলে তাইলে আমরা এরকম করে চিন্তা করতে পারি, একটু আগে যে ধারক পরপর দুইটা যুক্ত করছিলাম, তাহলে এইটার পুরুত্বটা তো ছিল, এই পুরাটা ছিল হচ্ছে ডি, আর এটার পুরুত্বটা ছিল টি। তাহলে এবার বায়ুটাকে আমি লিখতে পারি ডি মাইনাস টি। তার মানে এখানে অ্যাকচুয়ালি বায়ু মাধ্যমটা আছে ডি মাইনাস টি পুরুত্বের, আর ওই বাকি আরেকটা মাধ্যম যেটাকে কাট মাধ্যম লিখছি আমি আপাতত, তো এটার তড়িৎ মধ্যমাঙ্ক হচ্ছে কে, তো ওইটা ধর টি পুরুত্বের। তাহলে এবার আমরা একটু আগে যে, তাহলে মোট ধারকত্ব সি সমান সমান হবে C1 + C2, সরি, 1/C, 1/C ইকুয়ালস টু হবে 1/C1 + C2। আই মিন আমাদের এবার তুল্য ধারকত্ব, তার মানে এই দুইটার মোট ধারকত্ব যদি বের করতে যাই, এইমাত্র সিরিজের জন্য সূত্র শিখে আসছি, যেটা হওয়ার কথা ছিল 1/C1 + 1/C2, এরকম। তো এখন যেহেতু বাকি সবকিছু সেম, মানে ক্ষেত্রফল ব্যাপারটা, দুই পাতের যে ক্ষেত্রফল সেগুলো সব সেম। তার মানে এবার আমাদের সূত্রগুলা যদি আমরা ইউজ করি, আমাদের সি এর সূত্র ছিল এরকম, কবে আসবে ঈদের দিন, এরকম ছিল, এবং সেখানে অন্য কোনো মাধ্যম হইলে এখানে কে চলে আসবে। তো ওটাকে আমি অ্যাপ্লাই করতেছি। তাহলে প্রথমে এই যে বায়ুর জন্য এই C1 এর জায়গায় আসবে 1/C1 ইকুয়ালস টু আসবে এ এপসাইলন, কে এর মান যেহেতু 1, আর ওই ডি, আই মিন হচ্ছে দুই পাতের মধ্যবর্তী দূরত্ব যেটা এইখানে, এইখানে দুই পাতের মধ্যবর্তী দূরত্বটা হবে এই যে এইটুক, এখানে দুই পাতের মধ্যবর্তী দূরত্বটা হবে বায়ুর জন্য ডি মাইনাস টি। তাইলে এখানে আমরা লিখবো ডি মাইনাস টি। এটুকু বুঝছিস? আচ্ছা, তাহলে এবার পরেরটার জন্য হচ্ছে 1 বাই, এই যে আসবে এ ঠিক থাকবে এপসাইলন নট, এটার এই যে কেটা চলে আসবে কে ডিভাইডেড বাই, এখানে আসবে টি, এটুক। ওকে, তাইলে এইবার দুইটাকে আমি যদি একটু হিসাব করব, কোন চিত্রটা মুছবো, এই চিত্রটা মুছে দিই। বোঝা হয়ে গেছে আশা করি। আমাদের মেইন চিত্রটা এরকমই থাকবে তো পরীক্ষায়, আমাদের ওটা বুঝে নিতে হবে। তো আমরা এবার যদি একটু এটাকে উল্টে লিখি, তাহলে এরকম আসতেছে সিএস ইকুয়ালস টু, আচ্ছা আগে 1/CS ইকুয়ালস টু, এটাকে উল্টাই দিলে উপরে চলে যাচ্ছে ডি মাইনাস টি এ এপসাইলন নট, আর ওখানে আসতেছে টি
এ এপসাইলন নট কে। ওকে, এবার লসাগু করলে এরকম আসতেছে এ এপসাইলন নট কে, আর এখানে আসতেছে কে ডি মাইনাস টি প্লাস টি। হ্যাঁ, ওকে, এবার আমরা এখান থেকে কে কমন নিচ্ছি। কে কমন নিলে এটা এরকম দাঁড়াচ্ছে যে ডি মাইনাস টি প্লাস টি বাই কে এরকম আসতেছে। কে কমন নিলাম, এ এপসাইলন নট কে। আমি কেটা কাটাকাটি করে দিব আর কি। তো ফাইনাল লাইনটা এরকম দাঁড়াচ্ছে 1/CS, কে কে কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে ডি মাইনাস টি প্লাস টি বাই কে এরকম থাকতেছে, আর নিচে হচ্ছে এ এপসাইলন নট কে। এবার এটাকে উল্টাই দিচ্ছি, সিএস এটাকে যদি উল্টাই দেই এটা উপরে চলে যাবে, উপরে চলে আসলে এ এপসাইলন নট কে, সরি কে তো কাটাকাটি চলে গেছে, সরি 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 কে নাই, কে চলে গেছে, কে এখান থেকে কাটাকাটি চলে গেছে। তো উপরে আসতেছে এ এপসাইলন নট, আর নিচে আসতেছে, হ্যাঁ ঠিক আছে, নিচে আসতেছে হচ্ছে ডি মাইনাস, এখান থেকে টি কমন নিলাম, টি কমন নিলে আসতেছে 1 - 1/k। এই এই হচ্ছে আমাদের ফাইনাল সূত্রটা। তার মানে আমাদের যদি এটাকে সিএস না দিয়ে শুধু সি আকারেও দিতে পারি আমি, তার মানে আমাদের এটাকে সি আকারেই দেখাইলাম। আমাদের কোশ্চেন যদি এরকম হয় যে একটা ধারকের মধ্যে কে তড়িৎ মধ্যমাঙ্ক বিশিষ্ট আরেকটা কোনো মাধ্যম প্রবেশ করানো আছে এবং সেই মাধ্যমটার পুরুত্ব যদি টি দেওয়া থাকে, তাইলে আমাদের সেই ক্ষেত্রে সমান্তরাল পাত ধারকের সূত্রটা এভাবে চেঞ্জ হয়ে যাবে, সি ইকুয়ালস টু এ এপসাইলন নট, এটা কিন্তু শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, ডি হচ্ছে ওই দুই পাতের মধ্যবর্তী দূরত্ব, আর টি হচ্ছে নতুন যে মাধ্যমটা প্রবেশ করানো হয়েছে বা নতুন যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে টি, আর 1 - 1/k হচ্ছে ওই যে মাধ্যমটা প্রবেশ করানো হয়েছে তার যে তড়িৎ মধ্যমাঙ্ক দেওয়া আছে। তো আমরা এই সূত্রটা ইউজ করব। বইয়ে এই সূত্রটা সরাসরি দেওয়া আছে কিন্তু এটা কিভাবে আসছে বলে নাই। সো তোদেরও নর্মালি এই প্রুফ লাগবে না, সূত্রটা লাগবে। ওকে, মাথা কি গরম হয়ে গেছে? আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস দেখা বোধহয় শেষ করতে পারি যেহেতু টাইম আছে। আমরা একটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালাটা নির্ণয় করতে যাচ্ছি। একটা ধারকের মধ্যে সঞ্চিত শক্তির রাশিমালা, ধারকের মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকে, এটা নিয়ে ম্যাথ আসে। তো এটা দেখেই শেষ করব। ধারকের সঞ্চিত শক্তি, 9-10 এ সরাসরি এটার সূত্রটা দেওয়া ছিল, প্রুফ ছিল না। তো আমরা এখন সেটাই দেখব যে আবার আমরা তাহলে এরকম ধারকের দুইটা প্লেট, তো প্রত্যেকটা পাতের মধ্যে আমরা ধরলাম এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ মাইনাস কিউ পরিমাণ চার্জ হওয়ায় এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। আর তখন এখানে যে বলরেখাগুলো আছে মানে এখানে একটা শক্তি জমা হয়েছে, কারণ আমরা এখানে চার্জ জমা করতে গিয়ে আমরা কাজ করতেছি। ওকে, কিউ পরিমাণ চার্জ দিয়ে কাজ করতেছি, বিভব সৃষ্টি করতে গিয়ে আমাদের কাজ করা লাগতেছে। ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ ছিল, কিউ পরিমাণ চার্জ জমা করতেছি, ভি বিভব পার্থক্য সৃষ্টি করতেছি, ডাব্লিউ পরিমাণ যে আমাদের কাজ করতে হচ্ছে সেই কাজটা এখানে শক্তি আকারে জমা হচ্ছে, কাজ শক্তি উপপাদ্য যেটা। তো এখন আমাদের কি পরিমাণ শক্তি জমা হয়েছে এই জায়গাটার মধ্যে। তো আমাদের এই পাতের ক্ষেত্রফলটা হচ্ছে এ,
পাতের ক্ষেত্রফলটা হচ্ছে a, প্রত্যেক পাতের ক্ষেত্রফল, মধ্যবর্তী দূরত্ব d, আর এই জায়গাটার মধ্যে কত শক্তি জমা হয়েছে, সঞ্চিত শক্তি, এই সঞ্চিত শক্তি হচ্ছে ইউ। এই ইউ দিয়ে আমি সঞ্চিত শক্তি বুঝাচ্ছি, সঞ্চিত শক্তি, ওই জায়গার মধ্যে কতখানি শক্তি জমা হয়েছে। ওকে, তো সেটাই আমরা বের করতে চাচ্ছি। তো আমরা জানি যে যে পরিমাণ কাজ করব সেটাই তার মধ্যে শক্তি আকারে জমা হবে। যেমন আমরা একটা বিভব শক্তি যখন বের করতে যাইতাম, একটা বস্তুকে উঠাইতাম, আমার কৃত কাজটাই ছিল সঞ্চিত শক্তি। তাহলে আমরা এখানে এই ইয়াটাতে, এই পাতটাতে আস্তে আস্তে কিউ পরিমাণ চার্জ জমা করতেছি, 0 থেকে কিউ পরিমাণ চার্জ জমা করতেছি, এবং তার বিভব আস্তে আস্তে ভি পর্যন্ত হচ্ছে। তাইলে আমরা যদি প্রত্যেকটা পাতে সামান্য পরিমাণ চার্জ, যেটা ডি কিউ পরিমাণ চার্জ, ডি কিউ পরিমাণ চার্জ যদি প্রত্যেকটা পাতে জমা করতাম, তখন আমাদের যে পরিমাণ কাজ করা লাগতো সেইটাকে যদি আমি ডি ইউ দিয়ে দেখাই, যে এই পরিমাণ কাজ করা লাগতো, তো কাজ সমান সমান কি ছিল, এই যে ডাব্লিউ ইকুয়ালস টু ছিল ভি কিউ, মানে ভি ইকুয়ালস টু যেহেতু ডাব্লিউ বাই কিউ ছিল, এই ডাব্লিউটাকেই আমি এখন কাজ, এই কাজটাকে ওই যে সঞ্চিত শক্তি ইউ দিয়ে দেখাচ্ছি, তাহলে ওটাকে আমি ডিইউ দিয়ে দেখাচ্ছি। তো খুব সামান্য পরিমাণ কাজ করা লাগছে, কারণ আমি দুই পাতের মধ্যে এখন ডিকিউ পরিমাণ চার্জ জমা করতেছি, এবং পাত দ্বয়ের বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে আমার যদি প্রত্যেকটা পাতে কিউ সামান্য পরিমাণ ডিকিউ পরিমাণ চার্জ জমা করি, তাহলে আমার যেটুকু কাজ করা লাগবে সেটা হচ্ছে ডিইউ পরিমাণ, সেটা হবে ডিইউ ইকুয়ালস টু ভি ডি কিউ। তা আমি এখন বের করতে চাচ্ছি কি, আমি বের করতে চাচ্ছি টোটাল কিউ পরিমাণ চার্জ জমা করতে গিয়ে আমাকে মোট কতখানি কাজ করা লাগছে। ওকে, তাহলে মোট কাজ বের করতে হলে আমার সঞ্চিত শক্তিটা আস্তে আস্তে এখানে বাড়তিছে, 0 থেকে ইউ পরিমাণ হচ্ছে, তার মানে আমার এটাকে আহ, আহ, ইয়া ইন্টিগ্রেশন করা লাগবে। তার মানে মোট সঞ্চিত শক্তি যেটা আর কি, মোট সঞ্চিত শক্তি, আমি এখানে বের করছিলাম শুধুমাত্র ডি কিউ পরিমাণ চার্জের জন্য, আমি কিউ পরিমাণ চার্জ দিব, সেই ক্ষেত্রে মোট শক্তি কত হবে সেটা যদি বের করতে চাই, আমাকে এখন ইন্টিগ্রেশন করা লাগবে, মানে ইউ এটা ইকুয়ালস টু হবে 0 থেকে ইউ ডি ইউ, এই পুরাটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাইলে আমাদের ব্যাপারটা এরকম দাঁড়াবে, ভি ডি কিউ, আমি চার্জ কত থেকে কত বানাবো, একদম 0 চার্জ ছিল দুই পাতে, তারপর আমরা কিউ পরিমাণ চার্জ জমা করব, মোট কতখানি কাজ করা লাগতেছে সেটা দেখতে চাচ্ছি। তাহলে এইরকম অবস্থা দাঁড়াবে। তো আবার আমরা কিউ, এই সি সমান সমান এই উম, ইসের, আই মিন এই পাতের ধারকত্ব, আই মিন এই ধারকের ধারকত্ব যদি সি হয়, তাহলে এটা জানি কিউ বাই ভি। তো ভি সমান সমান লেখা যায় কিউ বাই সি, ভি ইকুয়ালস টু লেখা যায় কিউ বাই সি। তো আমি ওখানে এটা বসাই দিচ্ছি, তার মানে ইউ সমান সমান এরকম দাঁড়াচ্ছে, ইউ সমান সমান ভি এর জায়গায় বসাই দিচ্ছি কিউ বাই সি, কিউ বাই সি, আর এখানে বসাচ্ছি ডি কিউ। ওকে, তাহলে এবার সি, এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিন্তু কনস্ট্যান্ট, ধারকত্ব চেঞ্জ হবে না, তো সি হচ্ছে কনস্ট্যান্ট, সেটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। ধারকত্ব কেন চেঞ্জ হবে না, ধারকত্ব আমরা একটু আগে দেখে আসছি, এ এপসাইলন নট, মানে কবে আসবে ঈদের দিন এরকম ছিল। তা আমি তো দূরত্ব চেঞ্জ করি নাই, মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করি নাই, পাতের ক্ষেত্রফলও চেঞ্জ করি নাই, আর মাধ্যমও তো ঠিক আছে, তার মানে সি সেম থাকবে, সি কনস্ট্যান্ট। সি কে আমরা বাইরে নিয়ে আসতেছি, তাইলে সি কে আমরা বাইরে নিয়ে আসতেছি, আমরা খালি চার্জ বাড়াচ্ছি কমাচ্ছি। ওকে, মানে চার্জ বাড়াচ্ছি অ্যাকচুয়ালি, 0 থেকে কিউ পর্যন্ত করতেছি। তাহলে 1/c বাইরে চলে আসলো, ভিতরে থাকলো শুধুমাত্র কিউ ডি কিউ, আর লিমিটটা হচ্ছে 0 থেকে কিউ, আই মিন এক্স ডিএক্স। তাহলে এক্স ডিএক্স এর সূত্র আমরা জানি এক্স স্কোয়ার বাই টু, তাহলে ওটা হবে কিউ স্কোয়ার বাই টু। তাহলে আমি উপরে চলে আসতেছি, তাইলে ইউ সমান সমান আসতেছে, এটা আসবে কিউ স্কোয়ার বাই টু, তার মানে ওই বাই টু যেটা, ওটাকে আমি হাফ সামনে এনে লিখলাম, আর এই কিউ স্কোয়ারের নিচে সি দিয়ে দিলাম। আচ্ছা, আমি ভেঙে ভেঙেই করতেছি, আবার যদি বুঝতে সমস্যা হয়, 1/c আসবে এরকম কিউ স্কোয়ার বাই টু, আর এটা হচ্ছে 0 থেকে কিউ, লিমিট যদি বসাই দিই তাহলে ওই সেম জিনিসই আসবে, একবার এখানে কিউ বসাবো আবার 0 বসাবো, 0 বসাইলে তো সেম আসবে, মানে ইউ সমান সমান আসবে হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা একটা।
আমরা ইউকে আরো কয়েকভাবে লিখতে পারি। আমরা ইউকে আরো কয়েকভাবে লিখতে পারি। তো আমরা একটু আগেই জেনে আসছি ওই যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তো ওটা থেকে কিউ এর জায়গায় যদি আমি সি ভি বসাই দিই, কিউ এর জায়গায় যদি সি ভি বসাই দিই, তাহলে কিউ এর জায়গায় সি ভি বসাইলে এটা হয়ে যাবে সি স্কোয়ার ভি স্কোয়ার, নিচে থাকবে সি। তার মানে এইটা আসবে হচ্ছে ইউ ইকুয়ালস টু আসবে হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, এটা একটা আসবে। আবার যদি, তার মানে এটা আর একটা সূত্র পাইলাম ইউ এর। আবার যদি আমরা কিউ কে ঠিক রেখে সি এর জায়গায় কিউ বাই ভি বসাই দিই, তাইলে ইউ সমান সমান কি আসতেছে দেখি, যে হাফ, এটাকে কিউ স্কোয়ার রাখলাম, আর নিচে সি এর জায়গায় বসাই দিলাম কিউ বাই ভি, কিউ বাই ভি। তাইলে এটা যেটা আসবে, কিউ কিউ কাটা যাবে, একটা ভি উপরে চলে যাবে, মানে হাফ, মানে ইউ ইকুয়ালস টু আসবে হাফ কিউ ভি। এই তিনটা সূত্র আমরা যে কোনো জায়গায় অঙ্ক অনুযায়ী, যে অঙ্কে কোন ডাটা দেওয়া আছে সেইটা অনুযায়ী ইউ এর এই তিনটা সূত্র ইউজ করতে পারবো। তবে এই ইউ এর যে সঞ্চিত শক্তিটা বের করলাম, এটা হচ্ছে ধারকের এই পুরাটা জায়গার মধ্যেই যে মাঝখানের যে স্পেসটা, এটা একটা আয়তন, এটুকের ক্ষেত্রফল এ, এটুকের উচ্চতা বা পুরুত্ব যেটাই বলি সেটা হচ্ছে ডি। তার মানে এইটুকু আয়তনের মধ্যে জমা হয়েছে। ওকে, তার মানে এটা হচ্ছে মোট আয়তনে সঞ্চিত শক্তি। এই ইউ এর পরিচয়টা হচ্ছে মোট আয়তনে সঞ্চিত শক্তি। একটু বলে দিচ্ছি, ইউ হচ্ছে মোট আয়তনে সঞ্চিত শক্তি। এটা একটু শক্তি। তা আমাদের যদি বলে প্রতি একক আয়তনে কতখানি শক্তি জমা হয়েছে, তাহলে ওই আয়তন দিয়ে জাস্ট ভাগ দিয়ে দিব। তো সেটাই আমরা বের করতেছি এবার, যে একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা যদি বের করতে যাই। আশা করি বিরক্ত হয়ে যাচ্ছিস, এটা দিয়ে শেষ। একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা যদি বের করতে বলে, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, যেটাকে আমরা ইউ প্রাইম দিয়ে দেখাচ্ছি। আগেরটা ইউ ছিল, তো এটাকে আমরা ইউ প্রাইম দিয়ে দেখাচ্ছি। এটাকে যদি আমি ইউ প্রাইম বলি, তাহলে ইউ প্রাইম সমান সমান হবে ইউ ডিভাইডেড বাই টোটাল আয়তন। মোট আয়তনটা কত, ক্ষেত্রফল এ, পুরুত্ব হচ্ছে ডি, তাহলে এ ডি। তো এখানে যে কোনো একটা সূত্রই আমরা ইউজ করতে পারতাম এইখানে যে তিনটা আছে, তবে আমাদের প্রমাণটা সুবিধা হবে, মানে এই জন্য আমরা ইউ ইকুয়ালস টু, যে কোনোটা নিয়েই করা যাবে অবশ্য, হাফ সি ভি স্কোয়ার নিচ্ছি। ইউ ইকুয়ালস টু বসাচ্ছি হাফ সি ভি স্কোয়ার, আর নিচে এখানে এ ডি থাকলো। তো আমরা ভি সমান সমান আবার জানি ই ডি, এই যে এখানে যে তড়িৎ ক্ষেত্র ই আছে আর এই মধ্যবর্তী দূরত্ব ডি। তো ওটা যদি এখানে বসাই দিই, হাফ সি ভি এর জায়গায় হচ্ছে ইডি, ইডি হোল স্কোয়ার, নিচে হচ্ছে এ ডি। আবার সি সমান সমান লেখা যায়, আচ্ছা সি এরটাও বসাই দিই একবারে, আচ্ছা পরের লাইনে করতেছি। আবার সি সমান সমান এই প্রমাণটা আসতে পারে, এখন যেটা করলাম এটা আসতে পারে, যে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো বা একক আয়তনের সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো, এটা করে এটা করতে হবে, এই প্রমাণটা আসে। আচ্ছা সি সমান সমান আবার জানি আমরা কি, ওই যে কবে আসবে ঈদের দিন, এ এপসাইলন নট, তাহলে হাফ থাকলো এ এপসাইলন নট ডি, আর ওখানে হচ্ছে ই স্কোয়ার ডি স্কোয়ার এরকম, আর নিচে হচ্ছে এ ডি। তাহলে এখানে এ কাটা যাচ্ছে, এখানে ডি ডি একটা কাটা যাচ্ছে, যে ডিটা থেকে যাচ্ছে এটা আবার এটা দিয়ে কাটা যাচ্ছে, মানে লাস্টে যা যা থাকতেছে শুধুমাত্র ইউ প্রাইম ইকুয়ালস টু এটা থাকতেছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার, এটা থাকতেছে। যদি অন্য কোনো মাধ্যম হয়, বায়ু মাধ্যম না হলে এখানে একটা কে গুণ হয়ে যাবে জাস্ট। তাহলে এটা হচ্ছে ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা। এই কথা দুইটাকে একটা আরেকটার সাথে মিলাই ফেলা যাবে না। একটা হচ্ছে মোট শক্তি, সঞ্চিত শক্তি মোট আয়তনে, আরেকটা হচ্ছে একক আয়তনে। তো একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে গেলে আমাদের দেখ কোনো ইয়াই লাগতেছে না, এ ডি কিউ কিছু লাগতেছে না, জাস্ট আমরা এপসাইলন নট জানি, আর যদি ওই তড়িৎ ক্ষেত্রের মানটা জানি, ই এর মান জানি, তাহলে বের করে ফেলতে পারতেছি। ওকে, তাহলে মনে হয় আজকে আমি এই পর্যন্ত রাখতে পারি। আর একটু এই যে
ধারকের মধ্যে অন্য আরেকটা মাধ্যম কে মাধ্যম প্রবেশ করায় দিলে, শূন্য মাধ্যমের বদলে অন্য কোনো মাধ্যম আনলে তখন কিরকম চেঞ্জ হয়, ধারকত্ব কি বেড়ে যায় না কমে যায়, এগুলা নিয়ে আমি পরের দিন আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকিস, আল্লাহ হাফেজ।